ব্যাংক থেকে ঋণ নিয়েছেন কিন্তু সেই ঋণ পরিশোধ করতে পারছেন না, কোনো কারণবশত ইএমআই বাউন্স হয়ে যাচ্ছে দিনের পর দিন। অনেকের এটা আর্থিক অবস্থা খারাপ হওয়ার জন্য বা পারিবারিক অবস্থা খারাপ হওয়ার জন্য হয়, অনেকে আবার ইচ্ছা করে করে। তো যারা ইচ্ছা করে করে তাদের ক্ষেত্রে কি, বা যারা পারছে না দিতে তাদের ক্ষেত্রে কি হতে পারে, এই দুটো বিষয়ের ক্ষেত্রে ব্যাংক কি কি পদক্ষেপ নিতে পারে বা আপনার সাথে কি কি হতে পারে, সবকিছু জানবো আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। নমস্কার, আমি জয়ন্ত দাস, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা চ্যানেল। তো প্রথমেই বলে রাখি, আপনারা ঋণ নিচ্ছেন, খুব ভালো কথা। ঋণ বলতে আমি কিন্তু নগদ ঋণের কথা বলছি, ক্যাশ লোনের কথা বলছি। তো যখনই আপনারা ঋণ নিচ্ছেন, সেই ঋণটাকে পরিশোধ তো আপনাকে করতেই হবে। এই জিনিসটা মাথায় ঢুকিয়ে নিয়ে তারপর ঋণ নিতে হবে, যে আমি যে ঋণটা নিচ্ছি, টাকাটা ব্যাংক থেকে নিচ্ছি, সেই টাকাটা আমি ব্যাংককে ফেরত দিতেই হবে। সেটা কোনো কারণবশত দেখা গেল আপনার অবস্থা খারাপ হওয়ার জন্য আপনি দিতে পারছেন না, তাহলে একটা ঠিক আছে, মানে আপনি সুযোগ পাবেন। কিন্তু যারা ইচ্ছাকৃত ভাবে করছে, পাচ্ছা লাল করে দেবে বেরিয়ে, এটা মনে হতেই পারে, কিন্তু পাচ্ছা লাল করবে না, মানে আপনার লজ্জায় মুখ লাল করে দেবে, এরকম কাণ্ড আপনার সাথে হতে পারে। তো সেক্ষেত্রে প্রথমেই বলে রাখি যে, ধরেন কোনো কারণবশত আপনি দিতে পারছেন না ঋণ, মানে ইএমআই, দেখা গেলো 1 মাস পেরিয়ে গেল, 2 মাস পেরিয়ে গেল, তারপরে কি হবে, ব্যাংক আপনাকে রিমাইন্ডার মানে নোটিশ পাঠাতে পারে বা মোবাইলে এসএমএস পাঠাতে পারে যে আপনার ইএমআই বকেয়া রয়েছে, সেই ইএমআইটাকে আপনি পে করুন। প্রথম যেটা দেখা গেল, পরপর এরকম করতে করতে আপনি 3 মাস টানা পেমেন্ট করলেন না, টানা 90 দিন, তখন কিন্তু ব্যাংক সেটাকে এনপি অর্থাৎ নন পারফর্মিং অ্যাসেট হিসেবে ধরে নেবে। এনপি এটা কি? এনপি হলো সেই জিনিস যেটা আমি বাংলায় বোঝানোর চেষ্টা করি। ব্যাংক যখন কাউকে ঋণ দেয়, তখন যাকে ঋণ দেয় তার থেকে ব্যাংকের একটা আয় হয়, প্রত্যেক মাসে মাসে সুদ আসল সহ একটা আয় হয়। যখন পরপর 3 মাস সেই আয়টা বন্ধ হয়ে যায় ব্যাংকের, মনে করুন আমি একজন ব্যাংক, আমি আপনাকে ঋণ দিলাম। এবার সেই ঋণ আমি আপনাকে ঋণ দিচ্ছি কি ভেবে, যে আমি আপনার থেকে কিছু লাভ কামাবো। নিয়ে দেখা গেল আপনাকে যেই আমি ঋণ দিলাম, 2-3 মাস আপনি আমাকে ঠিকভাবে টাকা ফেরত দিলেন, তারপরে আপনি পরপর 3 মাস আর টাকা ফেরত দিলেন না। তখন আমি ভেবে নিচ্ছি যে আপনার থেকে আমার আর আয় হবে না, সেই জন্য আমি ওটাকে এনপিএ অর্থাৎ নন পারফর্মিং অ্যাসেট হিসেবে চিহ্নিত করি। আশা করি ব্যাপারটা আপনাকে বোঝাতে পারলাম। এবার যখন আপনি এনপিএ হিসেবে চিহ্নিত হয়ে গেলেন, তখন কি হবে, তখন কিন্তু রিকভারি এজেন্ট আপনাকে যোগাযোগ করবে। রিকভারি এজেন্ট মানে জানেন, যখনই আমরা লোন বাউন্স করি বা কোনো কারণবশত লোন দিতে পারি না, পরিশোধ করতে পারি না ঠিকঠাক, এবং দীর্ঘদিন পেরিয়ে যায়, তখন রিকভারি এজেন্ট আসে। তার আগে অবশ্যই রিকভারি নোটিশ আপনার পোস্ট অফিসের মাধ্যমে আসতে পারে, অথবা রিকভারি এজেন্ট যে আছে সেই রিকভারি নোটিশ নিয়ে আপনার সামনে কিন্তু দেখা করতে পারে। এখানে একটা জিনিস সবসময় আইনে বলা আছে বা আরবিআই স্পষ্ট বলে দিয়েছে, কোনো রিকভারি এজেন্ট কোনো লোন গ্রাহককে বা যে লোন নিয়েছে লোন গ্রহীতাকে কোনো রকম হ্যারাসমেন্ট করতে পারবে না, না কোনো রকম হ্যারাসমেন্ট, না কোনো রকম সোসাইটির সামনে অপমান করতে পারবে না। কিন্তু যে কোনো রিকভারি এজেন্ট ব্যতিক্রম 2-1 জন ছাড়া ম্যাক্সিমাম ওই হ্যারাসমেন্ট করে কিন্তু টাকা নেয়। আমার মানে আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমি নিজে দেখেছি। ঠিক আছে, তো আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, এটা কার কিছু মানে বলার নেই যে এরকম হয় কিনা। খুব কম জন, আমি এমনও দেখেছি যে প্রচুর হ্যারাসমেন্ট করে, প্রচুর অপমান করে, গাল পর্যন্ত দেয়। আবার এমনও রিকভারি এজেন্ট দেখে যারা খুব ভালো ভদ্রভাবে এসে আপনাকে কথা বলবে। দুই রকমই কিন্তু হয়। তাদের টার্গেট হচ্ছে কোনো রকমে সেই টাকাটা নিয়ে সংস্থাকে ফেরত দেওয়া, তাদের কেউ দোষ দিয়ে লাভ নেই, কিন্তু নিয়ম হচ্ছে কোনো রকম হ্যারাসমেন্ট করতে পারবে না। এই জিনিসটা মাথায় ঢুকিয়ে নিন। সবার প্রথমে একটা জিনিস ক্লিয়ার করে নিন, আমি এটা টপিক গুলো আসছি পরে, যে লোন নিয়েছেন, লোন ফেরত দিতে পারছেন না, ভয় পেয়ে ব্যাংক থেকে পালিয়ে যাবেন না, ভয় পেয়ে ব্যাংক থেকে দূরে যাবেন না। সেটা ফেস করুন, কারণ আজ না হয় কাল আপনাকে ফেস করতেই হবে। তাই যত পালিয়ে বেড়াবেন তত ডবল আপনাকে ফেস করতে হবে, সেটা মাথায় রাখবেন। বেশ, তাহলে রিকভারি এজেন্টের ব্যাপারটা বললাম, তারা চেষ্টা করবে যে আপনার থেকে যখন আপনি দিতে পারছেন না, রিকভারি এজেন্টও দেখছে আপনি দিতে পারছেন না, তখন সেক্ষেত্রে কি হবে। তো সেক্ষেত্রে যেটা হবে, সেটা গুরুত্বপূর্ণ ব্যাংকিং আইন একটা আছে, যেটা হচ্ছে সারফেসি অ্যাক্ট বলে, সেই জিনিসটা কি একটু বোঝানোর চেষ্টা করুন। মনে করুন আপনি মর্টগেজ লোন নিয়েছেন। মর্টগেজ লোন বলতে কিরকম, আপনার কোনো মূল্যবান জিনিস ব্যাংকের কাছে রেখেছেন, তার পরিবর্তে আপনি টাকাটা নিয়েছেন, কিন্তু সেই টাকাটা আপনি যখন ফেরত দিতে পারছেন না, তখন ব্যাংক আপনার সেই যে জিনিসটা ব্যাংকের কাছে রেখেছেন সেই জিনিসটাকে বাজেয়াপ্ত করবে। মনে করুন, উদাহরণ সহ বলছি, আমি যে বাড়িতে রয়েছি, সেই বাড়িটা আপনার বাড়ির যে কাগজ, সেই কাগজটা ব্যাংকে দিয়ে আমি আমার বাড়ি রিনোভেশনের জন্য আমি টাকা লোন নিলাম।
নিয়ে সেই লোন আমি ফেরত শোধ করতে পারলাম না। ব্যাংক তখন আমার বাড়িটাকে বাজেয়াপ্ত করবে এবং সেই ব্যাংক আমার এই বাড়িটাকে নিলামে তুলে বিক্রি করে দেবে এবং যত টাকা লোন আমি দিতে পারিনি সেই টাকার তারা নিয়ে নেবে। যদি ব্যাংক তার বেশি টাকা নেয়, যদি ব্যাংক তার বেশি টাকা পায় বাড়িটার দরুন, বাকি টাকা আপনাকে ফেরত দিয়ে দেবে, সেটাও কিন্তু আছে। অর্থাৎ এই যে ক্ষমতাটা ব্যাংকের, কোনো আইনি ঝামেলা ছাড়াই এই ক্ষমতাটাই হচ্ছে আপনার সারফেসি অ্যাক্ট। আশা করি পুরো ব্যাপারটা আপনাকে ক্লিয়ার ভাবে বোঝাতে পারলাম, ঠিক আছে? তো এরপরে চলে আসছি সিভিল স্কোর, যেটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। সেটা হচ্ছে কোনো রকম ইএমআই এখন আপনি যখনই লোন নেবেন, আপনার কিন্তু যখনই সেটা বাউন্স হয়ে যাবে এবং সিভিল স্কোর আপনার হিট করবে এবং সিভিল স্কোরটা ধীরে 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 কমে যাবে। এবং সিভিল স্কোর এখন এমন একটা স্কোর বা এমন একটা চাবি বলা যায় যেটা সমস্ত লোনের তালা খোলে। এবং এই চাবিটা যদি খারাপ হয়ে যায় তাহলে আপনি ভবিষ্যতে কিন্তু বাকি লোনগুলো আর পাবেন না। আপনি কোনো স্টেট ব্যাংক থেকে লোন নিয়েছেন, সেখানে লোন আপনি রিকভার আপনি পরিশোধ করতে পারলেন না, তারপর আপনার সিভিল স্কোর প্রচুর খারাপ হয়ে গেল। এবং প্রচুর খারাপ হয়ে যাওয়ার পরে তখন আপনি যদি বলেন এক্সিস ব্যাংক থেকে লোন নিয়ে আমি স্টেট ব্যাংকে লোন শোধ করবো, সেটা আর পারবেন না। কোনো ব্যাংকই বা কোনো সংস্থা আপনাকে লোন আর দেবে না। এই জিনিসটাকে মাথায় রাখতে হবে। এরপরে চলে আসি যে ঠিক আছে, এগুলো তো আপনারা প্রত্যেকেই জানেন। জেল হবে কি? আমরা যদি লোন যদি শোধ করতে না পারি তাহলে জেল হবে কি? দেখুন, এখানে স্পষ্টভাবে যদি আমি বোঝাতে চাই আপনাকে, যদি আপনি কোনো কারণবশত 2-3 মাস বা 4 মাস আপনি ইএমআই পরিশোধ করতে পারছেন না, তারপর আপনি পারবেন বা পারছেন, সেটা ব্যাংকের সাথে কথা বলে একটা আপনি করলেন, ব্যবস্থা করলেন, সেক্ষেত্রে ঠিক আছে, কোনো রকম সামান্য আইনি ঝামেলায় জড়াতে হতে পারে বা এরকম, কিন্তু জেল হবে না। কিন্তু হ্যাঁ, যদি আপনার উদ্দেশ্য এরকম থাকে যে আমি দেবো না, লোন পরিশোধ করবো না, তাহলে বাবু সেটা বলা মুশকিল, জেল হবে কি হবে না। এরকম উদ্দেশ্য যদি থাকে, এরকম উদ্দেশ্য নিয়ে যারা লোন নিয়েছেন, আমি লোন নেবো কিন্তু লোন পরিশোধ করবো না, ওই যে বললাম আপনাকে, পাঁচা তো লাল হবে কিন্তু লজ্জায় লাল করে দেবে, সেরকম কাণ্ড কারখানা হতে পারে। বেশ, এবার সলিউশন দেখি। মনে করুন আপনি লোন নিয়েছেন, লোন পরিশোধ করতে পারছেন না, এই যে ব্যাংকে ভয়ে পালিয়ে যাওয়া, এইটা করবেন না। ব্যাংকে যান এবং সেখানে আপনার পরিস্থিতি বোঝান যে আমার এই হয়েছে, এরকম অবস্থা, এরকম এবং ব্যাংকের চেষ্টা করুন একটা ওয়ান টাইম সেটেলমেন্ট, একটা সেটেলমেন্টে আসা। কিরকম সেটেলমেন্ট? মনে করুন আপনি 2 লক্ষ টাকা লোন নিয়েছেন, 1 লক্ষ টাকা শোধ করেছেন, বাকি 1 লক্ষ টাকা শোধ করতে পারছেন না। তখন অনেক সময় ব্যাংক আপনাকে অফার দেয়, বলে ঠিক আছে আমাকে 1 লক্ষ টাকা শোধ করতে হবে না, আপনি আমাকে 50,000 টাকা শোধ করুন। ওই 50,000 পে করলে আপনার লোন ক্লিয়ার হয়ে যাবে, একদম সেটেলমেন্ট হয়ে যাবে। তো সেই রকম ব্যাংক কিন্তু অফার দিয়ে থাকে। তো সেই জন্য আপনাকে কথা বলতে হবে যে সংস্থা থেকে নিয়েছেন তারা আপনাকে অফার দেয়, এরকম নয় যে দেয় না। তো সমস্ত কিছু ভয়ে পারি না গিয়ে সেখানে কিন্তু যে সংস্থায় লোন নিয়েছেন সেখানে যোগাযোগ করতে হবে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, এই লোন নিয়ে কিন্তু লোন পরিশোধ করবো না এইরকম মনোবৃত্তি থাকলে তাহলে কিন্তু আপনার কপালে দুঃখ আছে, এই জিনিসটাকে মাথায় রেখে নিতে হবে। এই হচ্ছে ব্যাপার। তো আপনাকে অবশ্যই কিন্তু বলবো বারবার প্রতিনিয়ত যে লোন তখনই নেবেন যখনই দেখবেন যে ফিউচার পর্যন্ত আপনি শোধ করতে পারবেন। কারণ লোনের ঝামেলায় জড়ানো অনেক সমস্যা। কি কি সমস্যা? আইনি সমস্যা তো হচ্ছেই। তারপরে যখন আপনি সেটেলমেন্ট করবেন বা যখন আপনি লোন পরিশোধ করতে দেরি করবেন, ফিউচারে আপনি আর লোন পাবেন না, বড় অ্যামাউন্টের লোন আপনি কিন্তু পাবেন না, সিভিল স্কোর খারাপ হয়ে যাবে। এই সিভিল স্কোর কি, সিভিল স্কোর কিভাবে খারাপ হয় এবং সিভিল স্কোর রিলেটেড কোন রকম ভিডিও যদি আপনার জানার ইচ্ছা হয়ে থাকে কমেন্টে জানাবেন। আমি এই নেক্সট যে ভিডিও বানাবো, আমি আশা করছি এই সিভিল স্কোর নিয়ে আপনাদের বানালে অনেকে বুঝতে সুবিধা হবে। তো আমি সিভিল স্কোর নিয়ে বানানোর চেষ্টা করবো। আজকে ভিডিওটা এ পর্যন্ত, যেখানে পুরো বিষয়টা যে আপনি লোন নিয়ে লোন যদি পরিশোধ করতে না পারেন কি হতে পারে, আপনার সাথে কি কি প্রসেস রয়েছে, সমস্ত কিছুই জানানোর চেষ্টা করলাম। আপনারা কিভাবে বাঁচবেন এর থেকে, সেটাও আশা করি এর থেকে জানতে পারলেন। অবশ্যই এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ এবং গুরুত্বপূর্ণ একটা ভিডিও, তাই আপনার উচিত এই ভিডিওটাকে শেয়ার করা। আপনি চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বা না করুন, তাতে আমার কিছু যায় যায় না। সাবস্ক্রাইব করা না করা আপনার ব্যাপার, কিন্তু শেয়ার অবশ্যই করে দেবেন যাতে এই জিনিসগুলো প্রত্যেকে জানতে পারেন। তো আজকের ভিডিও পর্যন্ত, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা এবং ধন্যবাদ সকলকে।